সব গল্প ঘটনা থেকে জন্ম নেয় না, কিছু গল্প জন্ম নেয় একটি গন্ধ থেকে, একটি বিকেলের আলো থেকে, পুরনো ক্যাসেট প্লেয়ারের আটকে থাকা একটি গান থেকে, কিংবা মায়ের তাড়াহুড়ো করে হেঁটে যাওয়ার ভঙ্গি থেকে। আমরা যেগুলো প্রতিদিন দেখি অথচ আর দেখি না, কিজি তাহনিন সেই সব অদেখাকেই গল্পের আলোয় তুলে আনেন। তাঁর লেখায় পৃথিবী নতুন করে দৃশ্যমান হয়ে ওঠে। ছোটবেলা থেকে আমার বন্ধুরা আমাকে মনে করিয়ে দিয়েছে, যখন আমি স্কুলে বড় হয়ে কি হতে চাও লিখতে হতো, সবাই লিখতো পাইলট, ডাক্তার, আমি নাকি লিখতাম যে আমি ফিল্ম মেকার হতে চাই। এবং অবশ্যই সেখানে আমার বাবার প্রভাব তো অনেক ছিল, এবং একটা সাংস্কৃতিক আবহ সেটা আমার মায়ের কারণেও তৈরি হয়েছে অনেক প্রগাঢ়ভাবে। পরে বড় হতে হতে বুঝলাম আমি গল্প বলতে চাই, আমি লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমি লিখবার আগে আসলে সব গল্পগুলোকে দেখতেও পাই, আমার কাছে দৃশ্যমান হয়ে ওঠে। লেখালেখিটা এখনো গ্ল্যামারাস হয়ে উঠলো না বাংলাদেশে একটা মাধ্যম, সেটা একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু আমি এসেছি আমার ভালোবাসার জায়গা থেকে। ঢাকায় জন্ম নেওয়া কিজি তাহনিন ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ায় মোনাস বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আমি একদম এলিট সোসাইটির মানুষ না, এই ধারণাটাকে পোক্ত করতে চাই, কারণ আমি সেই লেখক হতেই চাই না যে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। পেশায় উন্নয়ন কর্মী, সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীল মাধ্যমের সংরক্ষণ ও প্রসারের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক চোখকে নিয়ে গেছে মানুষের জীবনের বহুমাত্রিক ভাঁজের কাছে। গল্পের সেই অনুসন্ধানী চোখ থেকেই একে একে এসেছে আছে এবং নাই, বুধ গ্রহে চাঁদ উঠেছে, ১.৫ নম্বরই, ইতি হেক মালন্তী এবং মশলার কৌটা। তাঁর প্রথম উপন্যাস চনরকি ফিরে যায় ৯০-এর দশকের ঢাকায়। বুধ গ্রহে চাঁদ উঠেছে গল্পগ্রন্থের জন্য ২০২১ সালে তিনি ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তার রচনা সম্ভারের বিস্তারেই স্পষ্ট, তিনি গল্পকে শুধু কাহিনী হিসেবে দেখেন না, দেখেন জীবনকে বোঝার এক অন্তরঙ্গ উপায় হিসেবে। তাঁর গল্প পড়তে পড়তে মনে হয় মানুষের জীবন কোনো সরল রেখা নয়, প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকে আরেকটি অদৃশ্য জীবন, প্রতিটি ঘরের ভিতরে আরেকটি ঘর, প্রতিটি স্মৃতির ভিতরে আরেকটি সময়। তিনি সেই গোপন দরজাগুলো খুলে দেন, কিন্তু পুরোটা কখনো দেখান না, পাঠককে আমন্ত্রণ জানান অদেখা পথে হেঁটে যেতে। আমার সাহিত্য চর্চা করবার বা এই পথে যেই যাত্রাটা যে করছি, আমার মূল কারণ একটাই, আমি আসলে পাঠককে কিছু শেখাতে চাই না। প্রথম লেখাটা লিখে আমি আমার নিজের যে বোঝাপড়া, ভাবনা, যে কল্পনা যখন একসাথে কুণ্ডুলি পাকিয়ে একটা বিস্ফোরণ ঘটবার যে প্রক্রিয়া, সেটার প্রক্রিয়া হিসেবেই আমি গল্পটা লিখি। যেহেতু নিজের জন্য লিখি, আসলে সেখানে আমার আমি কল্পনাগুলোকে উন্মুক্ত রাখতে চাই। তার গল্পের বিস্ময়কর শক্তি, তিনি ছোটকে কখনোই ছোট করে দেখেন না। একটি মশলার কৌটা, একটি প্রজাপতি, বৃষ্টি ভেজা বারান্দা, রঙ্গন ফুল কিংবা পুরনো টুইন ওয়ান, তার গল্পে এসে নিছক বস্তু থাকে না, হয়ে ওঠে স্মৃতির বাহক, মানুষের অন্তর্জগতের দরজা। জড় আর জীবনের মধ্যেকার এই অদৃশ্য সংলাপ তাঁর গল্পকে দিয়েছে স্বতন্ত্র শিল্প ভাষা। সব গল্পই তো আসলে পৃথিবীতে বলা হয়ে গেছে, কিন্তু যে ভাষায় বলা হয়েছে সেভাবে আমি বলবো না। দ্বিতীয়ত, আমি আসলে কারো মতন হতে চাইনি, তো সে কারণে আমি যা ভাবতাম আমি তাই লিখতাম, এবং লিখতে লিখতে আসলে নিজের যে ভাষা তৈরি হয়ে গেছে, সত্যি কথা সেটা কিন্তু আমি জানি না বা জানতাম না। আমাকে যখন কেউ বলে তখন আমি বুঝি। ব্যাকরণ ফলো করে নিজের ভাষা তৈরি করেছি তা না, আমার একটা নিজস্ব স্টাইল আছে, আমি সেটাকে আর ভাঙতে চাইনি। সেটার থেকে আমি একটু হয়তো নিজেকে ভেঙে চুরে নিজের থেকে নিজের আরেকটু ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করেছি। যেমন আমি আগের কিছু লেখা দেখলে হয়তো ভাবি যে আমি এখন হলে একটু হয়তো বাক্য গঠনটা একটু অন্যভাবে হতো। মশলার কৌটায় একটি মা সারাক্ষণ ছুটে বেড়ান এক অদৃশ্য রেলগাড়ির পিছনে। বাস্তবে সেই ট্রেন নেই,
অথচ তার শব্দ যেন প্রতিটি সংসারে শোনা যায়। একটি রূপকের ভিতর দিয়ে কেজি তাহনিন পৌঁছে যান হাজারো নারীর অদৃশ্য ক্লান্তির ইতিহাসে। আমি যখন লিখেছি আমি ভেবেছি যে মশলার কৌটার মায়ের চরিত্রটা প্রধান হয়ে উঠবে না। আমি সবসময় ভেবেছি যে আমি মনিকাকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু খুব অদ্ভুতভাবে মানে আমার আশেপাশের চেনা জানা এবং আমি যাদের চিনি না, বিভিন্ন একটা হয়তো আয়োজনে অনুষ্ঠানে গেছি, সেখানেও কয়েকজন মানুষ এসে আমাকে বলেছে যে আপনি তো আমার মাকে নিয়ে গল্প লিখে ফেললেন। এবং এটা আমাকে বিস্মিত করলো যে আমার কাছে মনে হয়েছে যে মায়েদের মাথার ভেতরে অদৃশ্য রেলগাড়ি চলে, তার মানে সব মায়েদের মাথার ভেতরে আসলে একটা অদৃশ্য রেলগাড়ি থাকে, যাকে তাকে সমাজ, সংসার, জীবনে কি যে টু ডু লিস্ট যে করবার আছে সেটা তাকে আসলে বাধ্য করে সেই রেলগাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। চনরকিতে ৯০-এর দশকের সরকারি কলোনি হয়ে ওঠে একটি সময়ের জীবন্ত প্রতিরূপ। বিটিভির নাটক, রং নাম্বারে প্রেম, ক্যাসেটের গান, বৃষ্টির দিন, কৈশোরের গোপন বিস্ময় সব মিলিয়ে অতীত এখানে শুধু নস্টালজিয়া নয়, হারিয়ে যাওয়া শৈশবের আরেক নাম। কাজলির চোখ দিয়ে দেখা পৃথিবী আমাদের শেখায় বড় হয়ে ওঠা মানে শুধু বয়স বাড়া নয়, বিস্ময় হারিয়ে ফেলারও ইতিহাস। আমি কলোনি জীবনে বড় হয়েছি, কিন্তু আমার অভিজ্ঞতার সম্পূর্ণটা দিয়ে কিন্তু চনরকি চালিত হয়নি, খুবই সচেতনভাবে। এই জন্য আমি 4 বছর সময় নিয়েছি। আমি আমার পুরনো যারা প্রতিবেশী ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করেছি দেশ বিদেশ থেকে। আমি তাদের ইন্টারভিউ করেছি, করে আমি সেটাকে আবার সম্পূর্ণভাবে ভেঙেছি। এমন অনেক চরিত্র এনেছি যারা কলোনিতে আসলে কখনো ছিলই না, বা ছিল কিন্তু আমার সাথে তাদের কখনো দেখা হয়নি। তো আমি আসলে সেই সময়টাকে ধারণ করতে চেয়েছি, সেটার জন্য আমি নগরীকে, আমার কলোনির জীবনটাকে আমি বেছে নিয়েছি। তার গদ্যের আরেক বড় বৈশিষ্ট্য কবিতাময়তা। সেই কবিতাময়তা গল্পকে ভারী করে না, বরং ভাষা হয়ে ওঠে স্বচ্ছ নদীর জল। দৃশ্য, শব্দ, গন্ধ, স্পর্শ সব মিলিয়ে বাক্য পাঠকের ভিতরে দীর্ঘ অনুরণন তৈরি করে। গল্প শেষ হয়ে যায় অথচ তার আবহ থেকে যায়। নারীকে ঋতুর সাথে তুলনা করা হতো এক সময়। নারীর যে প্রকৃতিগত যে পরিবর্তন, সেটার সাথে তার ব্যক্তিত্বের যে বৈচিত্র্যময়তা, এইটা নারী না হলে কিন্তু কোনোদিন বোঝা সম্ভব না। নারী জীবন না পেলে এত বৈচিত্র্যময়তা মুখোমুখি তো আমি হতাম না। জীবন আমাকে এত চ্যালেঞ্জও এনে দিত না, এত আনন্দও এনে দিত না, আমি হয়তো লেখকও হতাম না। গল্প শেষ হয় না, গল্প কেবল মানুষের ভিতরে আশ্রয় বদলায়। কেজি তাহনিন সেই গল্পগুলোরই অনুসন্ধানী, যারা প্রতিদিন আমাদের পাশ দিয়ে হেঁটে যায় অথচ ধরা দেয় না। আমি যখন একটা প্রেমময় মুহূর্তে থাকি, সেটা তো একটা অপেক্ষারই ফল, এবং সেই প্রেমময় মুহূর্ত কিন্তু কখনো স্থায়ী হয় না। সেটা চারপাশ জুড়ে রয়েছে যে অপেক্ষা, প্রত্যাশা, কষ্ট, আনন্দ, তো সব কিছুর কেন্দ্রবিন্দুতে থেকে প্রেম। তার কলম আমাদের আবার তাকাতে শেখায় নিজের দিকে, মানুষের দিকে, সময়ের দিকে। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার অবপ্রিয়, রবীন্দ্রনাথের। সো আমি আসলে এই জীবনটাকে একটা প্রাণেরই তো খেলা সেভাবেই দেখি এবং উপভোগ করি, যাপন করি। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো সমকালীন বাংলা কথা সাহিত্যে স্মৃতি, সময়, নারী জীবন, নগর অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের অনুচ্চারিত সৌন্দর্যকে এক স্বতন্ত্র শিল্প ভাষায় রূপ দেওয়ার জন্য এবং মানুষের অন্তর্জগৎকে অনন্য সংবেদনশীলতায় সাহিত্য রূপ দেওয়ার জন্য কথা সাহিত্যিক কেজি তাহনিনকে প্রদান করা হচ্ছে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার 2026। অভিনন্দন গ্রহণ করুন হে সংবেদন ও স্মৃতির অনন্য কথাশিল্পী।